গুড মর্নিং। আজকে সবার প্রথম আমি ভারত সেবাশ্রম থেকে বেরালাম। প্রথমে আমি শ্রীকৃষ্ণের জন্মস্থান যেটা মথুরা, সেখান থেকেই শুরু করব। আর ভারত সেবাশ্রমের পাশে কিন্তু অনেক টোটো, অটো, গাড়ি আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান এখান থেকেও যেতে পারেন, তবে আমি কিন্তু এখান থেকে 2 মিনিটের রাস্তা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এই বাস স্ট্যান্ডের এখান থেকেই যাব। এটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। দেখুন বাসটা কিন্তু পুরো ফাঁকাই আছে। সকাল সকাল আপনারা যদি চান ওখান থেকে বেরিয়ে এবারে বাসটার মধ্যে করে আপনারা মথুরায় চলে আসতে পারেন। 20 টাকা নেবে, আর ফাঁকা সিট, মানে আপনারা যদি অনেকে আসেন এই বাসটার মধ্যে করে যেতে পারবেন, বা একা আসলেও শেয়ারিংয়ে কম পয়সায় ভালোই ঘুরতে পারবেন আপনারা। আর গাড়ি বুকিং করে ঘুরলে হয়তো একটু বেশি পড়বে, আর শেয়ারিংয়ে 20 টাকার মাধ্যমে আপনারা কিন্তু মথুরাতে গিয়ে তারপর ওখানে সাইট সিনগুলো আপনারা করতে পারবেন। এই বাসটা পুরো এসি ছিল, আর বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব 15 কিলোমিটার, সময় লেগেছিল 26 মিনিট মতন। এই দেখুন, এইটাই সেই কংসের কারাগারে যাওয়ার গেট। বাস থেকে নেমে রাস্তাটা পার হয়ে ঠিক এই যে গেটটা আছে, গেটের ভিতর থেকে মাত্র 2 থেকে 3 মিনিট মতন হাঁটতে হবে। আর এই 2 সাইডে দোকান আছে, বেশ ভালো লাগছিল ভিতর দিয়ে হাঁটতে। আর হেঁটে হেঁটে যাওয়ার পরেই কিন্তু আপনারা সামনেই ডান দিকেই এই কংসের কারাগারটি রয়েছে, খুব সুন্দর। এখানটা তো বেশ ভিড় কিন্তু। আর উপরে দেখুন এরকম একটা রথে শ্রীকৃষ্ণ রয়েছে, আর 2 সাইডে কিন্তু এরকম পাহারাদার রয়েছে। এখানে কিন্তু অনেক নিয়ম আছে, যে ভিতরে কিন্তু আপনারা মোবাইল ক্যামেরা কিছু কিন্তু অ্যালাউ নেই। কারাগারের ভিতরে আপনারা লাইন দিয়ে সুন্দরভাবে দেখে আসতে পারেন। দেখুন এখানে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে, সব জিনিসপত্র এখানে জমা করে তারপরে ভিতরে যাবে। মোবাইল ক্যামেরা কোনোটাই কিন্তু অ্যালাউ নেই। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের যখন এখানে জন্মগ্রহণ করেছিলেন, কংসের রাজত্বকালে এটা ছিল কংসের কারাগার, আর এখানেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এটা এখন সুপ্রিম কোর্টের হাতে আছে, যেহেতু এটা কেস চলছে। এর ভিতরে মুসলিমরা ভেঙে মসজিদ তৈরি করেছে, সেই কারণে। এই কংসের কারাগারের ভিতরে যেখানে গেছিলাম, যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটার মধ্যে গিয়ে দেখলাম যে পুরো লোহার পাত দিয়ে ঘেরা যে কারাগার। আমার ব্যাগে খালি একটা চার্জার ছিল, তো চার্জারটাকেও কিন্তু বাইরে বার করে রেখে যেতে হয়েছে, কারণ চার্জারও কিন্তু অ্যালাউ নেই। এখন এখানে সাইড দিয়ে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা টিফিন সারতে পারেন। এখন লাইন দিয়ে কিন্তু সব ধোসা, ইডলি, চাউমিন, বিভিন্ন রকমের খাবার এখানে পেয়ে যাবেন। আমি এই দোকানটা থেকেই মশলা ধোসা অর্ডার দিয়েছি, যে এখান থেকে আমি মশলা ধোসা খাবো। আর আপনারা যদি চান এই পাশে আরও কচুরির দোকান আছে, অনেক রকম বিভিন্ন রকমের খাবারের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। এই মশলা ধোসাটার দাম পড়েছিল 100 টাকা। দেখুন কংসের যে কারাগারের গেট থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে এইভাবে হেঁটে চলে আসবেন, সোজা রাস্তা ধরে হাঁটবেন। মাত্র 2 মিনিট হাঁটা পথে কিন্তু এখানে পেয়ে যাবেন বলরাম কুণ্ড, আর একটা পাবেন ভূতেশ্বর মহাদেব মন্দির। দেখুন সোজা রাস্তা দিয়ে আসার পরেই রাস্তার মাঝখানে এরকম একটা জিনিস করা আছে, যে চাঁদ আছে, শিব ঠাকুরের ডুগডুগি, ত্রিশূল রয়েছে, কত সুন্দর লাগছে পুরো। এটাকে ঘিরেই দেখুন 2-3 সাইড দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। আসার পরেই কিন্তু যে রাস্তাটা এরকমভাবে গেছে, এদিকে রাস্তাটাতে দেখে গেলে কিন্তু ভূতেশ্বর মহাদেব যে মন্দির, সেটাতে আমরা যেতে পারবো। দেখুন সোজা আসতেই কিন্তু এই যে গেট দেখছেন, এটাই কিন্তু ভূতেশ্বর মহাদেব মন্দিরের গেট। আর এর পাশে দেখুন একটা দোকান আছে, যেখানে ফুল টুল বিক্রি হচ্ছে। এই গেটের নিচে দিয়ে দেখুন সোজাভাবে জায়গাতে গলির ভিতরে যেখানে যেখানে যাবেন প্রচুর মন্দির পাবেন। আর ভূতেশ্বর মহাদেবের মন্দির, এই মন্দিরের উল্টো দিকে দেখুন এরকম অনেক দোকান আছে, ফুল টুল বিক্রি হচ্ছে। কারণ যদি পুজো দিতে চান এখান থেকে পুজো দিতে পারেন। মন্দিরে এন্ট্রি করেই কিন্তু এরকম একটা কল পাবেন, যেখানে আপনারা হাত পা ধুতে পারেন। মথুরাবাসীরা বিশ্বাস করে যে অশুভ শক্তির হাত থেকে মথুরাবাসীদেরকে এই ভূতেশ্বর মহাদেব রক্ষা করে। তাই এই মথুরার বাসীরা, ব্রজবাসীরা এই ভূতনাথ মন্দিরকে অনেক মানে। এখানে আরও মন্দির আছে, মানে এই মন্দিরের ভিতরেই যেমন মা কালীর মন্দির আছে, এখানে একটি শক্তিপীঠও আছে। बहुत प्राचीन मंदिर है ये।
ये बात सत्य है कि शत्रुघ्न जब मथुरा में लवणासुर का वध किया था तो पहले लवणासुर से हार गए थे, तो उन्होंने भगवान राम से खबर भिजवाई कि महाराज मैं लवणासुर को नहीं जीत पा रहा हूँ। तो उन्होंने कहा कि बाबा भूतनाथ को भजो, वहाँ जाके वो करो, भजन करो, तो तपस्या करो तो तुम इसको जीत पाओगे। तब से है ये भूतनाथ जी का मंदिर। सतयुग का ये वर्णन, त्रेता का ये वर्णन है और ये द्वापर है। मतलब ये मंदिर त्रेता युग से है? त्रेता से। अच्छा, और ये कितना बजे तक खुला रहता है? ये तो बाबा का दरबार है तो खुला ही रहता है, हर दिन खुला रहता है। এটাও কিন্তু একটা সতীপীঠ, এখানে কিন্তু মায়ের কেশ পড়েছিল। এই মায়ের মন্দিরটা পাতালের গর্ভগৃহতে আছে। এখানে এই মথুরার যে রাজা কংস উনিও এখানে পুজো করতে আসতেন, এটাই শোনা যায়। এই ভূতনাথ মন্দির থেকে আবার দেখুন এরকম সোজা গেলে কিন্তু আরও অনেকগুলো মন্দির আছে। সোজা এগিয়ে আসতেই এইরকম আর একটি মন্দির দেখতে পেলাম, যেটা খুব সুন্দর শিব ঠাকুরের। আর এখানে দেখলাম যে জল রাখা আছে, সবাই এসে এখানে জল ঢালছে, পুজো করছে। আর তার পাশেই দেখলাম 51 শক্তিপীঠের তালিকা এখানে দেওয়া আছে, দেখতে পারেন যে কোথায় কোন মন্দির আছে। মন্দির থেকে বাইরে বেরানোর পরে উল্টো সাইডেই পাবেন খাটুশ্যাম মন্দির। পুরো মহাভারতের যে একমাত্র সাক্ষী ছিলেন সে হচ্ছে খাটুশ্যাম। তো খাটুশ্যামের মন্দিরও কিন্তু এই ভূতনাথ মন্দিরের উত্তর দিকে। তীর্থভূমি দর্শন। হ্যাঁ। আর তোমার নাম প্রীতম? হ্যাঁ প্রীতম। আর নতুন টেস্ট। আচ্ছা, আপনারা এখানে ঘুরতে এসছেন? হ্যাঁ, আমরা এই বিভিন্ন জায়গা কভারেজ করে বেড়াই। আমিও তো এসছি। বাহ বাহ। আপনার নাম? মুনমুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চ্যানেলের নাম? মুনমুন ট্রাভেল গাইড। মানে আপনি ভিডিও করছেন তো? হ্যাঁ। আচ্ছা, বাহ লাগলো। উনি কিন্তু বেশ ভালো ভিডিও বানান, তো ওনাকে কিন্তু অবশ্যই সাপোর্টের দরকার। কবে এসছেন আপনি? কালকে। আচ্ছা, আমরাও তো কালকে। ভালো, ভালো করে ভিডিও তৈরি করুন। আপনি কি মানে ফ্যামিলির সাথে? না, আমি একা এসেছি। একা একা? হুম। খুব ভালো। আপনারাও যারা ওনার ভিডিও দেখছেন, আপনারাও যারা ওনার ভিডিও দেখছেন, আপনারাও কিন্তু ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একদম সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, একজন মহিলা হিসেবে একা একা ঘুরে ঘুরে উনি যে এইরকমভাবে কভারেজ করছেন, খুব ভালো লাগবে। এরপরে কি প্ল্যান প্রয়াগরাজ যাবেন? প্রয়াগরাজ হয়ে গেছে। প্রয়াগরাজও হয়ে গেছে? হ্যাঁ। বাহ, ভালো ভালো লাগলো। এই যে ভূতেশ্বর মন্দিরের গেট দেখলেন, এর উল্টো দিক থেকে এই যে রাস্তাটা গেছে ওটাই কিন্তু বলরাম কুণ্ডের দিকে গেছিল। শ্রীকৃষ্ণের দাদা যে বলরাম ছিলেন তারই নাম বলভদ্র এখানে ডাকে। আর শ্রীকৃষ্ণের এই মথুরাতে এই যে কুণ্ডটা দেখছেন এটা হচ্ছে ওনারই নামে। বলরাম কুণ্ড থেকে বেরিয়ে এখন চলে এসেছি এই শিবতালে। ঠিক মাত্র 10 মিনিট মতন হাঁটা পথেই আপনারা এই শিবতালটি পেয়ে যাবেন। আমরাও কিন্তু এখানে লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করেই চলে এসেছি শিবতালে। শিবতালটি অনেক সুন্দর, দেখুন যে 4 সাইড দিয়ে কিন্তু ঘাটটা বেশ সিঁড়ি দিয়ে বাঁধানো আছে, আর অনেক সুন্দর 4 সাইডে 4টে থাম্বাও আছে। এখানে একটি জাগ্রত শিব ঠাকুরের মন্দিরও আপনারা পেয়ে যাবেন। এই যে ঘাটটি দেখছেন এটাকে শিবতাল বলছে, তবে শিবতালটি তৈরি করেছিলেন বেনারসের এক রাজা। যে মথুরাতে যেসব মানুষরা পরিক্রমা করতেন তাদের খুব জলের কষ্ট হতো, সেই কারণেই এই শিবতালটিকে তৈরি করা হয়েছিল তাদের জল পান করানোর জন্য। আর এক সময় খুব গরম পড়তো, তখন এইখানে কিন্তু ওই পরিক্রমাবাসীরা স্নানও করতেন এবং জলও খেতেন। সেইটা আজকের জায়গাতে এসে দাঁড়িয়েছে, দেখুন কত নোংরা হয়ে আছে। এখানে ঠিক মতন পরিষ্কারও হয় না, যে আশেপাশে দেখুন কত প্লাস্টিক আবর্জনা অনেক কিছু নোংরা হয়ে পড়ে আছে। তবে এটা দেখতে অনেক সুন্দর। আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ফটোও শ্যুট করেছিলাম, খুব ভালো লাগছিল। তবে এখানে কিন্তু অনেক ঠান্ডা একটা আবহাওয়া ছিল, যেহেতু জলাশয়ের ধারে খুব ভালো লাগছিল। মথুরাতে
অনেকগুলো জায়গা আমি দেখালাম আমি আপনাদেরকে। তো এখানে আর বাকি জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে মন্দিরগুলো। তো এখন এই সামনে থেকেই একটা বাস আছে, এসি বাস, 10 টাকা ভাড়া নিচ্ছে। এই বাসটার মধ্যে উঠলাম, এখন বিড়লা মন্দির যাব। মাত্র 3 কিলোমিটার দূরে, 10 টাকা ভাড়ায় পৌঁছেই যাব। গাড়ি বুকিং না করে আমার মনে হয় শেয়ারে 10 টাকা করে এরকম বাসে, এসি বাসে করে আপনারা ঘুরতে পারেন। অনেক পয়সা কিন্তু আপনাদের সেভ হবে। বাস দেখুন পুরো মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দিল, আর তার সামনেই একটি আখের রসের গাড়ি দেখতে পেলাম, খুব সুন্দর। বিড়লা মন্দিরের সামনে থেকেই এরকম একটা আখের রসের গ্লাস কিনলাম, 20 টাকা করে নিয়েছে এক গ্লাস, অনেকটা করেই কিন্তু দিয়েছে। আখের রস খাওয়া হয়ে গেল, তারপরে এখন মন্দিরের ভিতরে দিকে আসলাম। এখন কিন্তু ঘড়িতে 1টা বাজে, আর এখনও কিন্তু বাইরে থেকে দেখে লাগলো যে বিড়লা মন্দিরটি খোলা আছে। দেখুন এন্ট্রি গেট থেকে প্রবেশ করার পরেই আপনারা এই সাইডে আসলে কিন্তু এখানে জুতো রাখার জায়গা করা আছে, যেখানে আপনারা কিন্তু জুতোগুলোও রাখতে পারেন। এখানে কোনো পয়সার ব্যাপার নেই, ফ্রিতে আপনারা রাখতে পারেন। আর এই যে মন্দিরটা দেখছেন এখন কিন্তু বন্ধ আছে, দুপুর 2টার সময় মন্দিরটা খুলবে। আর এ পাশে অনেক সুন্দর একটা গার্ডেন আছে, যেখানে কিন্তু আপনারা একটু টাইম কাটাতে পারেন। মন্দিরটির ভিতরেরটা তো বন্ধ ছিল, তো বাইরে থেকেই ঘুরলাম, বেশ ভালো লাগলো আর শান্তি লাগছিল, যেহেতু খুব নিরিবিলি ছিল। আর বাইরে যে গার্ডেনটা ছিল সেদিকটা তো গেছিলাম, খুব শান্তি। আর এই যে মেন গেট থেকে প্রবেশ করেই কিন্তু মন্দিরটি, আর ডান সাইডে দেখুন গার্ডেন, তার ওখানেই কিন্তু একটি গীতা রথ আছে, যেটা মহাভারতে আমরা যে রথে সারথি হয়েছিল কৃষ্ণ আর অর্জুন যুদ্ধ করতে গেছিল, সেই গীতা রথ এখানে আছে। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ভগবদ গীতার স্তম্ভ বলছে এই নাম। আর এই গীতা রথের পেছনেই আছে একটা ভগবদ গীতার সমস্ত যে সারা অংশটা কিন্তু এই গীতা স্তম্ভের মধ্যে খোদাই করে লেখা আছে। খুব ভালো লাগছিল এখানেও বেশ ভিড় ছিল, যে মানুষ এসে এখানে বসছে। আর এই যে পাথরের মধ্যে যখন ছুঁয়ে দেখছিলাম, প্রচণ্ড কিন্তু ঠান্ডা ছিল পাথরগুলো। দেখুন এখানে কিন্তু গীতার সারা অংশগুলো এইখানে লেখা আছে খোদাই করে। আর ঠিক গীতা স্তম্ভর ডান সাইডে যে একটি রাস্তা গেছে, ওখানেই কিন্তু হনুমান মন্দির। চলুন। আর এই সাইডে মানে এই যে রাস্তাটা দেখলেন, এখান থেকে দেখুন সিঁড়ি নেমে গেছে, এই রাস্তাটা এইভাবে কিন্তু হনুমান মন্দিরের দিকে চলে গেছে। এটা হচ্ছে হনুমান মন্দির। চলুন হনুমান মন্দিরটা আমি আপনাদেরকে দেখাবো। জয় বজরংবলী দাঁড়িয়ে আছে। এই মথুরা আর বৃন্দাবনের মাঝখানেই কিন্তু এই বিড়লা মন্দিরটা দেখে বেরালাম। এই বিড়লা মন্দির থেকে বেরিয়েই সামনে দাঁড়ালাম, রাস্তাটা ঠিক পার করে ওই পারটাতে দাঁড়াতে হবে, যেহেতু আমরা আবার মথুরার দিকে দর্শন করব। তো ওখান থেকে একটি টোটো ধরে নিলাম, আর টোটো করে আমরা এখন যাব তপভূমির দিকে। চলুন। এখন গায়ত্রী তপভূমি, এর ভিতরেই যাব, 10 টাকা নিয়েছে। বিড়লা মন্দির থেকে আসলাম। এই গায়ত্রী তপভূমিতে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে এখানে এখনো কাজ হচ্ছে, মন্দিরটি আরো বড় করছে। কিন্তু এখানে একটি গায়ত্রী দেবীর মূর্তি আছে, আর এখান থেকে দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম কংস কেল্লার দিকে। এখন দেখুন 3টে বাজে, আর এখন চলে এসেছি এই বিশ্রামঘাটের সামনে। আর এই যমুনা নদীতে এত নৌকো চলছে, দেখে বেশ লাগছিল। আমরা কিন্তু এই নৌকোর ঘাট আর এই বিশ্রাম ঘাট মানে ঘাটের এখান থেকেই ধরে হেঁটে যাব কংস কেল্লার দিকে, পায়ে হেঁটেই যাব। আর এখানে অনেক বোট দেখলাম, যেগুলো এরকম নৌকোর ঘাটে বাঁধা আছে। তো আপনারা যদি চান তো এই বোটিং করতে পারেন, এক একজনের 50 টাকা করে নিচ্ছে। দেখুন আমার পিছনে হচ্ছে কংসের কিলা, আর এই কংসের কিলার ঠিক উল্টো দিকেই আছে যমুনা নদী। এইখানেই কিন্তু শ্রীকৃষ্ণ এসেছিলেন তার মামাকে কংসকে বধ করে। আর এই আগে আছে বিশ্রামঘাট, সেখানে কিন্তু উনি বসে বিশ্রাম করেছিলেন। আর এই পাশে এই সেই যমুনা নদী, যে যমুনা নদী পার করে
শ্রীকৃষ্ণ কিন্তু মানে বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দগ্রামে গেছিলেন। এই সেই মাটি যেখান থেকে কিন্তু শ্রীকৃষ্ণ হেঁটে এইখান দিয়েই গেছিল সেই বিশ্রাম। এই কংসের কিলার পিছনটায় দেখুন অনেক ফাঁকা, এখানে কিন্তু বাঁদরের উৎপাতটাও একটু কম আছে। আর এখানে কিন্তু অনেক দোলনা আছে সারি সারি। এখানে কিন্তু আমরা বসে শসা, টমেটো, গাজর নিয়ে এসেছিলাম, এটাই এখানে খেয়ে নিলাম। বেশ ভালোই, কিন্তু দিদির সাথে আমরা ভালোই ঘুরছি। দিদিও সোলো ট্রাভেলার ছিল, আমরাও সোলো, আলাদাই। এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে কিন্তু স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ হেঁটে গেছিলেন। আজকে আমি সেই মথুরার শ্রীকৃষ্ণের হাঁটা পথেই কিন্তু আমিও হাঁটছি। আমি নিজেকে খুব সৌভাগ্য বলে মনে করছি যে তা বলে ভগবানের কৃপা না থাকলে কখনো কেউ ভগবানের জন্মস্থান বা বৃন্দাবনের মতন জায়গাতে আসতে পারে। হয়তো তার রাধারানীর কৃপা আমার উপরে হয়েছে, তাই আজকে আমি বৃন্দাবনের মানে মথুরার ভূমিতে আমি দাঁড়িয়ে আছি, যেখানে শ্রীকৃষ্ণ কিন্তু এখানে এসেছিলেন। আর এই সেই কংসের কিলা যেখানে কিন্তু কংসবধ করে তারপরেই কিন্তু ওই দিক দিয়ে গেছিলো। আর এই সেই রাস্তা দিয়ে আজকে আমি হাঁটছি, যে রাস্তা দিয়ে কিন্তু ভগবান কৃষ্ণও হেঁটে গেছিল। এই কংস কিলার পিছনে দেখুন কত সারি সারি দোলনা আছে। এখানে যারা গাড়ি বুকিং করে এসছে সেই সব গাড়িও এখানে রাখা আছে। আর ঠিক এইদিকে দেখুন যে যমুনা নদীর পাড়ে সবাই কিন্তু গেছে যে নৌকো চড়বে বলে। চলুন দেখাই আমি আপনাদেরকে। আর এখানে যে সাইবেরিয়ার যে পাখিগুলো এসেছে ভীষণ ভালো লাগছে, যে খাবার দিলে উড়ে উড়ে আসছে। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি ধরে উপরে উঠলেই কংসকিলা। আর এই কংসকিলার উপর থেকে যমুনা নদী দারুণ লাগছে। দেখুন আমি এখন কংসের কেল্লার উপরে আছি, আর এই উপর থেকেই কিন্তু যমুনা নদীটা কত সুন্দর করে দেখা যাচ্ছে। মানে যমুনা নদীটাকে দেখুন, ওইখান থেকে যারা বোটিং করছে তারা কিন্তু এখানে 12টা ঘাট ঘোরাচ্ছে বা ঘুরতে পারবে। এই সেই যমুনা নদী যেখান থেকে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মের পরে বসুদেব এই যমুনা নদী পার হয়েই কিন্তু বৃন্দাবনে গেছিলেন, নন্দরাজের বাড়িতে, যেখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন। আর এই যে কেল্লা, এখান থেকেই কিন্তু কংস পুরো নজরদারি চালাতো। এখান থেকে কিন্তু দেখুন মথুরা শহরটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই কেল্লাটা কিন্তু অনেকটা বড়। কিভাবে কৃষ্ণকে মারবে, কিভাবে তাকে মানে ক্ষতি করতে হয়, সেই সব প্ল্যান কিন্তু এখানে বসেই করতো। এই সেই ছাদ, আপনারাও হয়তো মহাভারতে দেখেছিলেন বা কৃষ্ণের স্টোরিতে, এই ছাদের মধ্যেই কিন্তু সেই অসুররা আসতো, এই সেই কেল্লার উপরেই কিন্তু আসতো। আর এই পাশেই দেখুন যমুনা নদী, এই যমুনা নদীটা কত সুন্দর লাগছে এখন। এইসব এই কংসের কিলার যে ছাদটা কিন্তু বেশ বড়, আর এখনও এখান থেকে বেশ সুন্দর ভিউ দেখা যায়। এখানে এখন সব বাচ্চারা খেলাধুলাও করে। এই যমুনা নদী কিন্তু এখান থেকে চলে গেছে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে গিয়ে মিশেছে, যেখানে কুম্ভের যে স্নান করা হয় ত্রিবেণী সঙ্গম, ওখানে গঙ্গা, যমুনা, সরস্বতী থাকে। আর এই সেই যমুনা নদী, যমুনা নদীর ঘাট ধরে বিশ্রাম ঘাট হয়ে সামনেই দ্বারকাধীশ মন্দির। এখন দ্বারকাধীশ মন্দিরের সামনে চলে এসেছি। এই দ্বারকাধীশ মন্দিরের জন্য আমরা এখন যাব। তো এক পাশেই একটা দেখুন জুতো ঘর, এখানেই কিন্তু জুতো খুলে, আর কেউ যদি পুজো দিতে চান এখান থেকে ডালা নিয়ে তারপরে কিন্তু দ্বারকাধীশ মন্দিরে যেতে পারেন পুজো দিতে। তবে এখানেও দেখলাম যে রাস্তাতে অনেকে জুতো খুলে রেখেছে, ঠিক না, কারণ এখানে জুতো না এদিক ওদিক হয়ে যাচ্ছে পায়ে পায়ে। এটা সেই দ্বারকাধীশ মন্দির, কিন্তু এখানে না ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আপনারা যদি ওখানে অ্যালাউ করে অফিস থেকে আনতে পারেন, ছবি তুলতে পারেন, তবে একদম ঠাকুরের সামনে ছবি তোলা অ্যালাউ নেই। এই দ্বারকাধীশ মন্দিরের ভেতরে কিন্তু অনেক ভিড় হয়। মন্দিরটি খোলার টাইম সকাল 6টা, আর রাতে 8টা পর্যন্ত মন্দিরটি খোলা আপনারা পাবেন। তবে ভিতরে ভীষণ ভিড়, আর ছেলেদের লাইন আলাদা হয়, মেয়েদের লাইনটি আলাদা হয়। এইখানে শ্রীকৃষ্ণ কোষ্ঠী পাথর দিয়ে, কালো পাথরের শ্রীকৃষ্ণ আর সাদা মার্বেল পাথর দিয়ে শ্রী রাধার মূর্তি আছে, ভীষণ সুন্দর। কত ভালো লাগছে যে আমি মথুরাতে এসেছি আর দ্বারকাধীশ মন্দিরে কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে দর্শন করালাম দ্বারকাধীশ মন্দির। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্টে।
দ্বারকাধীশ মন্দির থেকে বাইরে বেরালেই এমন সুন্দর মার্কেট পাবেন যেখানে এরকম লাড্ডু গোপাল বিক্রি হচ্ছে। আর ফুলের দোকান তো আছেই, এখানে জামা কাপড় বিভিন্ন রকম জিনিসও কিন্তু বিক্রি হচ্ছে। আর তার পাশেই আছে এই রকম একটাই মন্দির যেখানে যমরাজ আর মা যমুনার মন্দির করা আছে। খুব সুন্দর মন্দিরটা। আর এখানে দেখুন ন্যায়দাতা যেহেতু উনি, তো যে যেমন কর্ম করে সেই কর্মের ফল এখানে কীরকম হয় সেটা এখানে দেওয়া আছে। কসাইকা কর্মফল, আচ্ছা। মানে ধর্মরাজি তো মেন সবকিছু দেখে না, মানে ধর্মরাজি ইয়ে তো স্বর্গের কি যেন বেশ নাম বলে, যমরাজ। যমরাজ। যম আর যমুনা মায়ের মন্দির থেকে বের হয়ে আসলেই আপনারা এরকম একটা বিশ্রাম ঘাট পাবেন। ঘাটটা অনেক সুন্দর করে বাঁধানো আছে আর তার সামনেই কিন্তু যমুনা নদী। এই ঘাটটার একটি রহস্য আছে। শ্রীকৃষ্ণ যখন তার মামা কংসকে বধ করে এসেছিলেন তখন এই বিশ্রাম ঘাটে বসে উনি বিশ্রাম করেছিলেন বেশ কিছুটা টাইম। তারপর থেকেই এই ঘাটটির নাম হয়েছে বিশ্রাম ঘাট। আর এইখানে সেই কারণে অনেক ভক্তরা যখন আসে বিশ্রাম ঘাটে বেড়াতে তো তখন এখানে বিশ্রাম করে আর এখানে মা যমুনাকে পুজো করে। এই যমুনার জলও মাথায় নেয়, খুব সুন্দর। আর এখানে যে নৌকোগুলো আছে তারা কিন্তু বিকেলবেলা এখানে নৌকো ভ্রমণও করে থাকে। খুব সুন্দর জায়গা, এখানে আসলে একটা মনের শান্তি অনুভব আপনাদের করতে পারেন। আর সন্ধ্যাবেলাতে এইখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়, বেশ টাইম লাগবে আপনাদের এইখানটাতে আর বেশ ভালোও লাগবে। এখানে অনেক মানুষকে নৌকো ভ্রমণ করতে দেখছিলাম আর এমন সুন্দর সুন্দর পাখিদের ঘিরে ধরছে যখন নৌকোতে বেশ লাগছিল, সেই কারণে আমরাও উঠে পড়লাম এই একটি নৌকো ভাড়া করে নৌকো ভ্রমণ করতে। দেখুন কত সুন্দর লাগছে নৌকোটা যেতে যেতে। আর এখানে অনেক খাবারের দানা পাওয়া যায়, আপনারা কিনবেন। ওগুলো হচ্ছে এই যে পাখিগুলো দেখছেন এদেরকে কিন্তু খাওয়াবেন, তাহলে কি হবে পাখিরা কিন্তু ভর্তি হয়ে যাবে আপনার নৌকোর আশেপাশে থেকে, খুব ভালো লাগবে। দেখুন যেই দেখেছে খাবারের দানা কিনেছি, পাখিরা কিন্তু অলরেডি চলে এসেছে পুরো নৌকোর আশেপাশে। কত সুন্দর লাগছে যে খালি খাবারের দানা দিলে পাখিরা কিন্তু এইভাবে ঘুরবে। পুরো ক্যাচ করে দিচ্ছে। আসবে দিলেই আসবে, অফার অফার অফার। উপর দিকে ছুঁড়ে মারো, দেখো উপর থেকে ক্যাচ করবে। নিজে গাই ফেললো তো। আমি আর প্রীতম এই নৌকো বিহার করলাম আর ওই পার থেকে 20 টাকা করে দানা কিনেছি আর এখানে পাখিদেরকে খাইয়েছি, খুব মজা পেয়েছি। বিশাল ছিল, বিশাল দারুণ মজা হয়েছে, দারুণ হেভি লাগলো। মানে এটার জন্য কিন্তু বললাম যে আমরা নৌকো বিহারি করবো, 50 টাকা নিল, দারুণ। ও আর আমি পাখি খাওয়াইনি বলে আমাকে ইন্ট্রোডিউস। আর আমাদের পুরো ভিডিওটা কিন্তু পুরো চন্দনদা করে দিয়েছে একদম। এবার দেখো ম্যাজিক, এখন আসবে না, আসবেই। একটা এই যে এসে গেছে, আসবে না মানে ওই দেখো এসে গেছে, এই দেখো এই দেখো এসে নিয়ে চলে গেল। না জায়গাটা সত্যি খুব সুন্দর কিন্তু ব্যাপক। মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা বুঝতে পারছে যে ওরা খাবার জলে এত নোংরা পড়ে আছে, তাও কিন্তু ওরা ওই তেলে ভাজা খাচ্ছে, ওটা কিন্তু বুঝতে পারছে ওই হচ্ছে আমরা কাঠি ভাজার মতন। চলো এবার এখান থেকে বেরোনো যাক, চলো তাড়াতাড়ি করে আরতিতে যাবো। এবার আরতি। আচ্ছা আপনারাও সাথে থাকুন, আমি আপনাদেরকে এই যমুনা মায়ের যে আরতি হবে ঘাটে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কন্ট্যাক্ট করে নিও, নাম্বার বল दीजिए आपका। 9548666063 नंबर है मेरा। अमित नाम है मेरा। अमित, ओके
রাধে 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 রাধে। কেউ যদি আসেন আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করবেন, ওনার যে নাম্বার বুকিং করতে পারেন বা এখানে এসে এনার সাথে কল করেও ঘুরতে পারেন। এখন 6:30 বাজে আর এখানে 7টা থেকে আরতি হবে। তো এখন কিন্তু এখানে অনেক লোক দেখুন বসে গেছে ভক্তরা, যে এখানে ঘাটের সন্ধ্যা আরতি দেখবে। আর এখানে একজন এসে পুরো সুন্দর করে পরিষ্কার করে একটি কাপড়ও টাঙালো। আর এখানে অনেক নৌকো চলে এসেছে, অনেকে কিন্তু যদি চায় যে নৌকোর ভিতর থেকে আরতি দেখবে তারা কিন্তু এখান থেকে আরতি দেখতে পারে। আর এই এখন সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যমুনা নদীর ধারে এই বিশ্রাম ঘাটে সন্ধ্যা আরতি। সবাই আমার সাথে আরতি দেখুন আর বলুন রাধে রাধে। আজকে সকাল 7টার সময় এই মথুরা ভ্রমণে বেরিয়েছিলাম। পুরো মথুরাতে আমি কি দেখেছি, কোথায় কোথায় গেছি, পুরোটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে পুরো মথুরা ঘুরেছি কিভাবে, কতক্ষণ লেগেছে, একদম কম পয়সাতে শেয়ারিং। এই বিশ্রাম ঘাটে আরতি দেখার পরে আমরা এই দ্বারকাধীশ মন্দিরের সামনে থেকে ডান দিকে সোজা যে রাস্তাটা একদম চলে যাচ্ছে মেন রোডের সামনে, ওখান থেকেই আপনারা টোটো অটো পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু রাত্রির 10টা পর্যন্ত ইলেকট্রিক বাস চলে। আমরা এখান থেকে একটি ইলেকট্রিক বাসে করে মাত্র 20 টাকার মাধ্যমে বৃন্দাবনের ভারত সেবা আশ্রমের সঙ্গে কাছে নেমেছিলাম। আর ওখানে একটি নিরামিষ হোটেলে খাবার খেয়ে আমরা রাত্রে ভারত সেবাশ্রমে চলে গেছি। তা আজকের এই মথুরা ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে বৃন্দাবনের ব্লগ নিয়ে।